এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কে এনে দিল বড় মামনি? কে আর? আমার ছেলে। তিতির খুশি হলো। সে জানতো নয়ন ভাই শুনলেই এনে দেবে। আর কোনো প্রশ্ন না করে এক এক করে সবাই বের হলো। নুরি জানালো নয়ন ভাই আজ তাদের পার্কের দিকে যেতে বলেছে। সে একটা কাজ সেরে আসছে একে একে। সবাই এসে নামলো ড্রয়িং রুমে। ঈশান সোফায় বসে সকালে নাস্তা করছে, দৃষ্টি ফোনের দিকে। সিঁড়িতে পায়ের শব্দে ঘুরে তাকালো। বোনেরা সব নামছে। রাফি, রিশা, রোশনি দৌড়ে এলো ভাইয়ের কাছে। মাশাল্লাহ, আমার বোনগুলো তো এক একটাকে পরি লাগছে। ভাইয়ার আমি রাফি গাল ফুলিয়ে জিজ্ঞেস করলে ঈশান গাল টেনে ধরল তার। তুইও কি পরি হতে চাস? হো হো করে হেসে উঠল বাড়ির সবাই। আর রাফি লজ্জা পেল, মুখ লুকালো ভাইয়ের ঘাড়ে। তোর তো শাড়ির অভাব নেই, আলমারি ভর্তি শাড়ি। ভাইয়া যে এত শাড়িতে কই সব? মোটেই না, এবার পরবো না। ঈশান গলার আওয়াজে ঘুরে তাকালো। একটা হার্টবিট মিস হলো যেন। সবাই নিচে এসে দাঁড়িয়েছে। সবারই নজর সিঁড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসা এক কিশোরের পানি। ঈশানের মনে হলো হে এক রাজপুরী। লাল টুকটুকে শাড়ি গায়ে জড়ানো, মোটেই বাচ্চা লাগছে না, বরং নারীর শরীরের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে শরীরে। সম্পূর্ণ এক নারী লাগছে একদম। ভুবন মোহিনী রূপ সে নারীর। খোলা আঁচল এক হাতে তুলে দিল ঘাড়ের উপর, দু হাতের শাড়ির কুচি ধরলো উঁচু করে। এক প্রকার নাচতে নাচতে নামছে যেন। হাত ভর্তি চুরি ঝনঝন করছে। আঁচল তুলে দেওয়ায় উন্মুক্ত ধবধবে ফর্সা লতানো কোমর দৃশ্যমান হলো ঈশানের চোখের সামনে। হাতে থাকা কফির কাপ কেঁপে উঠল। ঈশান চোখ সরাতে পারল না। তিতির অস্থির ভঙ্গিতে হাতে থাকা কানের দোলজোড়া বাড়িয়ে ধরল ছোট মার দিকে। লাগিয়ে দাও না ছোট মামনি, তুমি ছাড়া এই কানের দুল কেউ পরাতে পারে না। ঈশান ঘোর লাগা চোখে দেখল সামান্য কানের দুল লাগাতে না পারার আফসোসে একটা মানুষ কেমন ছটফট করতে পারে। আর সেই কপাল কুঁচকে থাকা অস্থির মুখটা ঠিক কতটা সুন্দর দেখানো সম্ভব। মুখে হালকা মেকওভার করা, তবে পাতলা ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক, চুলগুলো মাঝ বরাবর সিথি কেটে দেওয়া, খোলা ছেড়ে দেওয়া। আর রাফি কোলের উপর নড়ে চড়ে বসতে ধ্যান ভাঙল ঈশানের। চোখ সরে নিল তিতিরের উপর থেকে। হ্যাঁ রে বাপ, নয়নটা অফিসে আটকে গেছে। মেয়েগুলোকে একা ছাড়া তোদের বাবা রাগ করবেন। তুই সাথে যা। মায়ের কথাই অন্যদিন হলে না করতো কি না জানে না ঈশান। আজ না করতে ইচ্ছে হলো না। সাথে সাথে উঠে দাঁড়ালো আর চোখে দেখলো একবার তিতিরকে। তিতির কানের দুল পরে বেসিং এর আয়নার সামনেই ঘুরে ঘুরে দেখছে। ভাইয়া পাঞ্জাবি পরবে না? নুরির কথায় মাথা নাড়ল ঈশান। ওসব রং ঢং আমার দ্বারা হয় না। চল বের হ সবাই। ঈশানকে আর কেউ খাটলো না, সাথে যাচ্ছে এই তো অনেক। নিশি নুরি দুজনেই তাকালো রাহেলা দেওয়ানের দিকে। রাহেলা দেওয়ান চোখ টিপলো, বাঁকা হাসলো দু বোন। বড় মা যা বোঝাতে চাইছেন বুঝলো দুজনই। একটু আগেই তিতির আর ঈশানের কথাটা বলেছে তাদের দুজনকে। নিশি প্রথমে ভয়াবহ চমকালেও খুশিতে রীতিমতো পাগল প্রায় দুজন। তাদের বাড়বি বউ হবে, তাও আবার তাদেরই বড় ভাইয়ের। ভাবা যায়, যদিও নুরি গম্ভীর হয়ে আছে শোনার পর থেকেই। নয়ন জানলে কি রিয়াকশন দেবে জানে না সে, বুঝতে পারছে না কিছু। তবে যতটুকু বুঝেছে মোটামুটি হাতের বাইরে সবটা। দিদা যখন একবার ভেবেছে আর কারোর কিচ্ছু বলার থাকবে না, দীর্ঘশ্বাস ফেললো সে। যা হওয়ার সেটা হবেই। গাড়ি বের করতে এগিয়ে গেলে চিৎকার করে উঠল তিতির। গাড়িতে যাব না আমরা। তিতিরের চিৎকারে মুখ গম্ভীর করে তাকালো ঈশান। গাড়িতে যাবি না? যাবি কিসে? এই রোদে রাস্তায় রাস্তায় হাঁটবি? তিতির মুখ বাঁকালো। কিচ্ছু জানেন না আপনি ঈশান ভাই। আজকে রিকশায় ঘুরে মজা, বাইকও চলে। নয়ন ভাই থাকলে এসব ভাবতেই হতো না। কথাটা বলে ঘুরলো নুরির দিকে। আপু, নয়ন ভাইকে কল দাও তো, আসতে বলো জলদি। ঈশানের মেজাজ খারাপ হলো। সব কাজ বাদ দিয়ে এদের রং ঢঙের সায় দিয়ে সাথে বেরিয়েছে, অথচ এখন অন্যজনের নাম জপ করা হচ্ছে। ধমকে উঠল তিতিরের দিকে তাকিয়ে। তোদের না হয় কাজ কারবার নেই, কেউ করলে সেটাও সহ্য হয় না দেখছি। তিতির মুখ ভেঙচি দিয়ে সরে দাঁড়ালো, এগিয়ে গেল রাস্তার দিকে। হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো। একটাতে নিশি রিক্সা আর রোশনিকে তুলে দিল।
অন্যটাতে নুরি, তমা আর রাফি। তিতির মুখ গোমরা করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে রিকশায় উঠতেই বুঝতে পারলো বাদ আছে সে আর ঈশান। মৃদু আর্তনাদ করে উঠল। আমি তোমার সাথে যাব। তবে ততক্ষণে বাকি রিকশা দুটো অনেকটাই পার হয়ে গেছে। তিতির কাদো কাদো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আজকে মজাটাই গেল জলে। এই লোকটার সাথে এক রিকশায়। দূর স্ট্যাচু হয়ে সারা রাস্তা বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকবে না নিশ্চিত। তিতির গাল ফুলিয়ে বসে রইল। ঈশান উঠে বসলো রিকশায়। শরীরে ছোঁয়া লাগতে ছিটকে সরে বসতে চাইল তিতির। সাথে সাথে রিকশা চলতে শুরু করায় কাত হয়ে গেল অনেকটা। ঈশান দ্রুত হাতে জোরে ধরল কোমর। উন্মুক্ত কোমরে পুরুষালী ঠান্ডা হাতের ছোঁয়ায় শিরশির করে উঠল পুরো শরীর, কেঁপে উঠল পুরো। এত নড়াচড়া না করে চুপচাপ বসে থাকা যায় না? তিতির ঈশানের ধমকে কিছু বলল না, বলতে পারল না আর কি। সে তো শ্বাস আটকে বসে আছে। ঈশান এখনো হাত সরানি কোমর থেকে, বরং আরো টেনে কাছে এনে বসালো। ছোট্ট সিটে স্বাস্থ্যসম্মত শরীরে ঈশানের সাথে বসতে তিতিরকে মোটামুটি গায়ে গা লাগিয়ে বসতে হলো। এক বিন্দু দূরত্ব নেই। তিতির রোবটের মতো সোজা হয়ে আছে, শরীর শক্ত করে। ঈশান ভাই। ঈশান কপাল কুঁচকে তাকালো তিতিরের দিকে। তোতলাচ্ছিস কেন? আপনার হাতটা। বুঝতে পারলো এতক্ষণে ঝট করে সরিয়ে নিল হাতটা। সাথে সাথেই তিতির আবার ভারসাম্য হারালো খানিকটা। তবে এবার তিতির নিজেই খামচে ধরলো ঈশানের উরু। ঈশান বুঝলো মেয়েটার অসুবিধা। চেপে বস, হাতটা ধরে রাখ, পড়ে যাবি। তিতির নিজেও বুঝলো সেটা। খানিক সময় দ্বিধা করলেও কাপা হাতে জড়িয়ে ধরলো ঈশানের পা হাতটা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কথাটার সাথে আশেপাশের পরিবেশ একদম মিলে যাচ্ছে। গোটা রাস্তায় লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রেমিক প্রেমিকারা হেঁটে যাচ্ছে। রাস্তায় সারি সারি ফুলের দোকান, উপচে পড়া ভিড় সেসব দোকানে। আবহাওয়া স্বয়ং আজ সেসবে স্বাদ দিচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে ফুলের ঘ্রাণে মম করছে পুরো। এসবের সাথে পাল্লা দিয়ে দোলা দিচ্ছে দুটো মানব মানি। শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। স্পর্শ, ধরন, মানুষ সবটা নতুন। তিতির এক হাতে আষ্টে পৃষ্ঠে ধরে আছে ঈশানের হাতখানা। প্রথমে খেয়াল না হলেও একটু পর ঈশান টের পেল কারোর একজনের হৃদস্পন্দনের ধুকপুকানি। বোধগম্য হতেই খানিক সময় লাগলো। বিষয়টা মাথায় খেলতেই নিজের মাথার ভেতর খানিক ফাঁকা হয়ে গেল বোধ হয়। সাথে জোরালো হলো এবার নিজের হৃদয়ের ঝড়। তিতির হাত জড়ে থাকায় ঈশানের বাহুর সম্পূর্ণ আছে তিতিরের বক্ষ জোরের বা পাশের উপর, যেখানটায় নরম অংশের নিচে ঝড় তুলেছে হৃদয়খানা। ঈশান চাইলেও পারছে না হাতটা সরিয়ে নিতে। মেয়েটা কি বুঝতে পারছে না ঈশানের হাতের অংশ তার শরীরের কোন অংশের উপর? পারছে না কি? তিতির রীতিমতো ঘামছে। ছেড়ে দিলেই পড়ে যাবে সে। এর আগে কখনো রিকশায় উঠে এমন অবস্থায় পড়তে হয়েছে বলে তো মনে পড়ে না। দু একবার নয়ন ভাইয়ের সাথে উঠেছে। নয়ন ভাই এতটা স্বাস্থ্যবান না হওয়ায় স্বাভাবিক দূরত্বেই বসতে পেরেছে দুজন। তাছাড়া কই কখনো তো নয়ন ভাইকে ছুলে এমন অনুভূতি হয়নি। ভাইয়ের হাত ধরতে আনিজি হওয়ার তো কথা নয়। ঈশানও তো ভাই, তাহলে আজ এমন হচ্ছে কেন তার সাথে? রাস্তার ছাকিতে এক প্রকার জাত অবস্থা দুজনের। রিকশা সেই গন্তব্যে থামতেই হাফ ছাড়লো দুজনেই। ঈশান নামলো, ভাড়া মিটিয়ে খেয়াল করলো তিতিরকে। তিতির তখন শাড়ি ঠিক করে নামার প্রস্তুতি নিচ্ছে। ঈশান হাত বাড়াতেই চমকে তাকালো তিতির। ঈশান ভাই তাকে ধরে নামাবে। হাঁ করে তাকিয়ে না থেকে হাতটা ধর। আমি একাই পারবো। অযথা কথা না বাড়িয়ে যা বলছি কর। শাড়ি পেঁচিয়ে পড়ে গেলে কোলে করে ঘুরবো তোকে নিয়ে। ঈশানের ধমকে আর কথা বাড়ালো না তিতির। কাপা হাতটা বাড়িয়ে দিল ঈশানের দিকে। সযত্নে নামালো তাকে। নিশি নুরিরাও নেমে দাঁড়িয়ে আছে একটু দূরে। নিশি তাগাদা দিয়ে সব কটাকে নিয়ে ঢুকে গেল পার্কে। তিতির আহত চোখে তাকিয়ে রইল সেদিকে। আজকে এই লোকের পাল্লায় পড়ে সব মজাই নষ্ট। এর সাথে সাথে চলা মানে তিতিরের আরও একটু কারণে মনটা খারাপ। তার হাতে পায়ে কোথাও ফুল নেই। মানা যায় ঈশানকে বলবে সে, কিন্তু সাহস পাচ্ছে না। হঠাৎই হাতটা চেপে ধরলো ঈশান। হাতটা ধরলো তিতিরকে নিয়ে। তিতির চমকে তাকিয়ে আছে। একবার ঈশানের মুখের দিকে একবার হাত যায়। ঈশান ভাই, বল। একটা জিনিস লাগতো। ফুল। কি? ফুল। ওই ফুল দিয়ে কি কাজ? দেখুন না, সবাই মাথায় হাতে পড়েছে। সবাই পড়েছে বলে তোকেও পড়তে হবে? দিন না প্লিজ। আমি ফুল টুল কিনতে পারবো না, চুপচাপ সাথে হাঁট।
তিতিরের মন খারাপ হলো, হাত ছাড়ে নিল ঈশানের থেকে। ঈশান বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তিতির? বললাম তো ঝামেলা না করে রাস্তা পার হবো, চল। তিতির ফুঁসে উঠল। আমি নয়ন ভাইকে কল করব। ভাইয়া থাকলে আমাকে মুখ ফুটে বলতেই হতো না? কখনো বলতে হয়নি। ঈশানের ইচ্ছে হলো থাপ্পড় মারতে মেয়েটার গালে। সারাক্ষণ তার সামনে অন্যের নামে তসবি পড়ে। ও সহ্য করা একটা মেয়ে, কিছু বলতেও পারছে না। নেহাতি বাইরে এসেছে তাই। তাছাড়া পরে এসেছে শাড়ি, তাকানো যাচ্ছে না, পারছে না তাকাতে সে। তাকালেই ভুলে যাচ্ছে আশেপাশের সব সব কেমন খোলা হয়ে আসছে সামনের ওই লাল শাড়ির নারীটি ছাড়া। হে বড় কঠিন অত্যাচার। বসন্তের বিকেলগুলো এমনই হয়। হঠাৎ হাওয়ায় বুকের ভেতরে অকারণে এক নরম উষ্ণতা ঢুকে পড়ে। জানালার ফাঁক গুলে ঢুকে আসা বাতাসে শিউলি নেই, কদম নেই, তবু অদ্ভুত এক ফুলের গন্ধ লেগে থাকে। তিতির বিছানায় চুপ করে শুয়ে আছে, বিশাল খোলা চুল বালিশের উপর ছড়িয়ে, কিছুটা এলোমেলো অবহেলায় আর কিছুটা অজানার স্বীকারোক্তি দিতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে হাজার একটা চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসছে। আজকাল কিছু একটা অন্যরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে ওঠে, কোনো সাধারণ কথা অকারণে বিশেষ মনে হয়, আর কোনো হাসি বারবার মনে পড়ে। তিতির বাইরে তাকাই, জানালার বাইরে আম গাছের কচি পাতাগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। বসন্ত বোধ হয় এমনই, অকারণেই মন খারাপ করে দেয়, আবার অকারণেই হাসায়। তিতির চোখ বন্ধ করে, ভাবতে চায় না কিছু সে, তবু ভাবনা আসে। সে যদি এখন হঠাৎ পাশে বসতো, চুলে হাত রাখতো, না কিছুই না, শুধু বসতো খানিকক্ষণ নিঃশব্দে, কেমন হতো তবে? বাড়ির বসন্ত গাছে গাছে নতুন পাতা আনে, আর ভেতরের বসন্ত মানুষের মধ্যে অচেনা অপেক্ষা। সে দীর্ঘশ্বাস ফেলে। কেন হচ্ছে এমন? বসন্তের শেষ, বসন্তের দোষ। কিন্তু কেন যেন আজ পৃথিবীটা একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে, আকাশের নীল গাঢ় হয়ে বেগুনের দিকে ঝুঁকে পড়ে। দূরে কোথাও কোকিল ডাকছে। বসন্তের দিনগুলো এমনই, আলো নিভে গেলেও মনের এই উদাস অনুভূতি নিতে চায় না। তিতির এখনো বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে আছে। কাত হয়ে শোয়, চুল গুছিয়ে আবারও এলোমেলো করে। নিজের ভেতরকার অস্থিরতাকে বোঝার চেষ্টা করে সে উঠে জানালার কাছে দাঁড়ায়। বাইরে কৃষ্ণচূড়ার ডালে কচি পাতা বাতাসে দুলছে, মনে হয় গাছটাও যেন নতুন কিছু শুরু করতে চাইছে। আজকাল প্রকৃতি তাকে অকারণে উদাস করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আজকে সারা দিন ঘটে যাওয়া সবকিছু। বসন্তের বাতাসের সাথে আরো কেউ একজন সারাদিন তাকে ছুঁয়েছিল, চোখের আড়াল করেনি এক মুহূর্ত। নিজ হাতে ফুল কিনে মানুষটা গুজে দিয়েছে খোপায়, হাতে হাঁটু করে বসে ঠিক করে দিয়েছে তার শাড়ির কুচি, ধরে রেখেছে হাত। দীর্ঘশ্বাস ফেলে তিতির। সে খুব ভালো করে জানে ঈশান ভাই এইগুলো সব শুধু দায়িত্ববোধ থেকেই করেছে, কিন্তু তার ছটফটে মন সেটা মানলে তবে তো। সে যে সকালে রিকশা ঈশানের ছোঁয়া অনুভব করে বুকের ভেতরে বা পাশের অঙ্গটা বিদ্রোহ শুরু করেছিল, সেটা থামেনি, বরঞ্চ আজ সারাদিনে ঈশানের যত্নে সেটা আরও 3 গুণ বেড়েছে। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। জানালা বন্ধ করে আলতু হাতে চুলগুলো গুছিয়ে খোপা করে এসে বসলো বিছানায়। ফোন হাতে নিল। 2 দিন হলো রাহাত ভাইয়ের কোনো খবর নেই। অবাক হওয়ার বিষয়, তার থেকেও অবাক হওয়ার বিষয়, তার এই 2 দিনে রাহাত ভাই কথা সত্যি মনে পড়েনি। এখন রাহাত ভাইয়ের ফেসবুক আইডির সামনে না পড়লে বোধ হয় এখনো মনে পড়তো না, অথচ ছুটতে বসতে চোখের সামনে ওই বিটকেল লোকটার মুখ ভাসছে। আজ সারাদিন হতো যত্নটা শুধু তিতিরের চোখে পড়ছে কেন? হাজার একটা বকাত যে দিয়েছে, কয়েকবার যে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে, মাঝ রাস্তায় রেখে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কই সেগুলো তার মনে পড়ছে না কেন? কি মুসিবতে পড়ল সে। দিনের আলো নিভে ধরনের বুকে আধার নেমেছে। ঈশান বন্ধুদের সাথে স্থানীয় এক ক্যাফেতে বসে আছে, ছোটখাটো ক্যাফে, মফস্বলের দিকে যেমন হয় আর কি। কফি নিয়ে এলো দোকানের পুচকে রতন। ঈশানদের দেখে এই 32 পাটি দাঁত বের করে হাসলো। ছেলেটা ঈশানদের দারুণ ভক্ত, ওরই বাবার দোকান এটা। সে ছোটবেলা থেকে বাবাকে সাহায্য করে। ঈশানরা কলেজে থাকাকালীন এখানে সে আড্ডা দিত, গিটার বাজাতো, গান গাইতো। ওর সেগুলো বড্ড ভাল লাগতো। ঈশান ভাই আপনারা আইছেন, আমি ভাবছি আর আইবেন না এনে। ঈশান ভ্রু নাচালো। কেন আসবো না? রতন একে একে সবাইকে চা কফি তুলে দিতে লাগলো। মুখটা সিরিয়াস বানিয়ে বলল,
এখন সবাই শহরে থাকেন, বড় বড় হোটেলে খান, এনে কি আর আইবেন, তাই আর কি। অনিমা কান টেনে ধরল রতনের, টেনে এনে বসালো পাশের চেয়ারটায়। বড় মানুষের মতো কথা শিখেছিস? বড় লোক তো আমরা সবসময় ছিলাম। শহরে যাওয়ার আগে আগে তখন আসিসনি এখানে? রতন বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো। আইসেন তো, তয় মেলা দিন হইল তো আহেন না কেউ। অনিমা রতনের চুলগুলো এলোমেলো করে দিল। বড় হ, বুঝবি চাকরি বাকরি, কাজকর্ম, সংসার কতটা দায়িত্ব। সারা জীবন চাইলেও এরকম থেকে যাওয়া যায় না। রতন মাথা নাড়ল, ঈশান সিগারেট ধরালো, ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস না কেন? এখানে কি রতন চোরের মতো কাচুমাচু করলো? আসলে ভাই, কি সমস্যা? রতন মাথা নামিয়ে ফেলল। বাপজান অসুখ, আমার পরীক্ষার টাকা জমা দেওয়ান লাগবো। মায় একলা কাম কইরা সংসার চালাইতে পারে না, আমার বসনই লাগে দোকানে। তয় এই দেখেন পুরি, আমি এই যে বই আনছি, কাস্টমার না থাকলে পুরি বইয়া বইয়া। কথাটা বলি এক গাদা বইয়ের দিকে ইশারা করলো রতন। বড় আপা বলছে পড়তে যাইতে, কিন্তু দোকান থুইয়া গেলে লস হইয়া যায়। বড় আপা মানে যে নিশ্চিকে বোঝালো সেটা ওরা বুঝলো। এলাকার দাওয়ানবাড়ির প্রভাব কোনায় কোনায়। এই যেমন এই দোকানের জমিটাও ঈশানের দাদুর দান করা। ঈশান মুখটা গম্ভীর করে বলল, টাকা দরকার বলিসনি কেন? রতন দাঁতে জিভ কাটলো। আব্বাই বলছে আপনারা মেলা সাহায্য করছেন, জমি দিছেন, দোকান কইরে দিছেন, বাড়ি কইরে দিছেন, এত কিছু দেওয়ানের পরও যদি আমরা চালাই খাইতে না পারি, এইটা খারাপ দেখায়। ঈশান পকেটে থেকে টাকা বের করলো, গজে দিল রতনের হাতে। এটা রাখ এখন, বেশি আনিনি আজ, পরে আবার দেব। কাল স্কুলে যাবি, ফিরিয়ে আসবি। কাল বিকেল থেকে তোর বড় আপার কাছে পড়তে যাবি, জলিল চাচাকে ডাক্তার দেখাবি, আর বাকিটা তোর মায়ের হাতে দিবি। মনে থাকবে, এটা আমার আদেশ। না মানলে খবর আছে তোর আর তোর বুঝতার বাপের। রতন ছলছল চোখে মাথা নাড়ল। দানবাড়ির মানুষগুলোর জন্যই এই গ্রামের অসহায় মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। রতন উঠে যেতেই নিজেদের আড্ডায় মন দিল ওরা। সাজেদ অনিমাকে চোখে চোখে কিছু একটা ইশারা করতে নড়ে চড়ে বসলো সে। ঈশান, আমার একটা ভাই আছে, খালাতো আর কি, দারুণ ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খালাম্মা বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। তোর তো এতগুলো বোন। ঈশান কিছু বলল না, কফিতে চুমুক দিতে দিতে তাকিয়ে রইল। আর নিয়াজ বড় বড় চোখে তাকালো। হে মেয়ে আবার বলে কি? ঈশান আসার আগে বলল, ঈশানের দাদি যা যা বলেছে তাকে, সেটা তো তিতিরকে বিয়ে করার কথা। তারা তো এখন মিশনে থাকবে তিতির আর ঈশানকে নিয়ে। এখানে আর বোনদের কথা উঠল কোত্থেকে? নিয়াজ হালকা করে পায়ে ধাক্কা দিল অনিমার। অনিমা পাত্তা দিল না তাকে। ইয়ার কি না দোষ, বিশ্বাস কর, ভাইটা আমার হাজার এক পিস। এই তো পরশু তার চাকরির খবর এসেছে, সে অবশ্য এখনো একটু বাইরে আছে, দরকারে আমার খালাকে নিয়ে। নিয়াজ ঘামছে রীতিমতো। দেওয়ানবাড়িতে বিয়ের কথা হলে নিশ্চয়ই আগে নিশ্চির বিয়ের কথাই উঠবে। মেয়েটা কি ঝামেলাটাই না পাকাতে চাইছে। ওদিকে ঋতু, নায়েম, সাজিদ সবাই বুঝতে পারছে নিয়াজের অস্থিরতা। সাথে অনিমা যে একটু প্ল্যান করেই নিয়াজ কেমন খ্যাপানোর জন্যই অন্যভাবে কথাটা শুরু করেছে, সেটা সবাই বেশ ভালোই বুঝতে পারছে। মিটিমিটি হাসছে সবাই। অনিমাটা সারাক্ষণ মজা করে ভয় দেখাতে থাকে নিয়াজকে। নিশি আর নিয়াজের প্রেম অনেক বছরের। নিশি এবার অনার্স ফাইনাল ইয়ার। প্রেম শুরু বোধ হয় সে যখন এসএসসি দিবে, নিয়াজরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তবে ঈশানটার ভয়ে শান্তিমতো প্রেম করতে পারলে তবে তো, সারাক্ষণ তো ধরা পড়ার ভয়ে জানটা হাতে নিয়ে ঘুরতে হতো। শালা কখন জানি আবার খুন করে ফেলে। নিয়াজ মুখ ভার করে বসে রইল। হঠাৎ তোরা আমার বোনদের নিয়ে পড়লি কেন বলতো? কি আশ্চর্য, চোখের সামনে বন্ধুর এতগুলো সুন্দরী বোন থাকতে দূরে নজর যাবে কেন? ঈশান গম্ভীর মুখে কফিতে চুমুক দিল। এক নজর দেখলো বন্ধুদের। সবকটা হাঁ করেই তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। নিশিটার সামনে ফাইনাল এক্সাম, এখন বিয়ে শাদী নিয়ে এগোতে চাচ্ছি না। অনিমা মুখের সামনে অদৃশ্য মাছি দাঁড়ালো, মাথা নাড়ল দুদিকে। নিশি নয়, ঈশান মুখ তুলল, কপাল কুচকে বলল, নড়ি, ওকেও দেব না, ও তো আরো ছোট।
নিশির আগে সম্ভব নয়। অনিমার চোখ মুখ শুকিয়ে ফেলল। বাকিরা অনিমার অভিনয়ে পারছে না শব্দ করে হেসে ফেলতে। নিয়া যতক্ষণে শ্বাস নিচ্ছে যেন। অনিমা যে তাকে জানানোর জন্যই অত রঙ্গ করে কথাটা বলেছে তা সে এখন স্পষ্ট বুঝতে পারছে। মুখটা হাসি হাসি হয়ে গেছে তার। অনিমা মুখ যথাসম্ভব সিরিয়াস রাখলো, 2 হাত টেবিলে রেখে ভারী গলায় বলল, মানে ঈশান নুরিও নয়। ঈশান চট করে তাকালো একবার অনিমার দিকে, তারপর বাকি সবার দিকে চোখ বোলালো। সাজে তেশানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অনিমা চেয়ারটা এগিয়ে নিয়ে আরেকটু কাছে গিয়ে বসলো ঈশানের। গলা নামিয়ে অবলীলায় মিথ্যাটা বলে বসলো, আমার ভাইয়ের জন্য আমি তিতিরের কথা ভাবছিলাম। হোয়াট ননসেন্স। ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল। অনিমা 2 হাতে থামানোর ভঙ্গিতে বলল, শেষ করতে দিবি তো আগে। যেখানে নিশি নরির বিয়ের কথা ভাবছি না সেখানে তিতির তো বাচ্চা। কোথায় বাচ্চা? 20 বছরের মেয়েকে বাচ্চা বলা যায়? ওর বয়সে গ্রামের বাকিদের দেখ, বিয়ে করে 2-3 বাচ্চার মা হয়ে বসে আছে। স্টপ ইট নিয়াজ। ঈশানের ধমকে চুপ করে গেল নিয়াজ। অনিমার দিকে তাকালো একবার। অনিমা মাথা নেড়ে চুপ করতে বলল, ঈশান, তিতির বাচ্চা মানলাম, বয়স হলেও বাচ্চামো আছে, কিন্তু আমার ভাইটাও তো ম্যাচুর। এটাই তো পারফেক্ট। আসলে আমার ফোনে কোন ছবি দেখেছিল তো ওর দারুণ পছন্দ হয়েছে তিতিরকে। জাস্ট পাগল করে ফেললো আমাকে। তো পাগলই হতে বল তাকে, সম্ভব নয়। কেন অসম্ভব নয়? শুধু বয়স নাকি অন্য কিছু? কি অন্য কিছু? বয়সী, ও ছোট এখনো। তাছাড়া ওর বড় বাড়িতেও কতজন রয়েছে দেখেছিস? তো আমি তখন বললাম যে ওকে এখনই বিয়ে করিয়ে নিয়ে যাবে, জাস্ট ঠিকঠাক এঙ্গেজমেন্ট করিয়ে। পসিবল না, নিষেধ করে দে। তোরাও এসব চিন্তা ভুলে যা। অনিমা বাঁকা হাসলো। বেশ, তুই যা বলার বল। আমি দিদার সাথে আর আঙ্কেলের সাথে কথা বলবো। আমার ভাই খুব সিরিয়াস আর একদম পারফেক্ট। তোদের ফ্যামিলির সাথেও তিতিরের সাথেও তো অবশ্যই। আমার বিশ্বাস না করবেন না তারা? ঈশান তপ্ত চোখে তাকালো অনিমার দিকে। বাকিরা ভয় পেল খানিকটা। অনিমার মধ্যে ভয়ের ছিটেফোঁটা দেখতে পাওয়া গেল না যদিও। সে আপন মনে কাটলেট চিবোতে লাগলো। দেখ অনি, না করলাম তো আমি নাকি? কি সমস্যা তোর ঈশান? বারবার তো বলছি, তোদের এত সমস্যা হলে ওকে তুলে নিয়ে যেতে নিষেধ করবো। জাস্ট কাবিনটা করিয়ে রেখে নিশি নুরির বিয়ের পর ওকে তুলে নেবে। সমস্যা তো দেখছি না। আমি দেখছি অনেক সমস্যা। এই বিয়েটি সম্ভব নয় এখন। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠল। মুখটা কেমন লাল হয়ে আছে, রেগে গেছে বোঝা যাচ্ছে। অনিমা এটাই চাচ্ছিল। মনে মনে খুব হাসলো। ঈশান ঘুরে চলে যেতেই টেনে ধরলো সবাই। রাগ করছিস কেন ভাই? আচ্ছা যা, বলবো না আর তোর বোনের বিয়ের কথা। আমার ভাইকে চুপচাপ অপেক্ষা করতে বলবো আরো 10 বছর। চলবে? ঈশান চোখ রাঙিয়ে তাকালো আবার অনিমার দিকে, তবে চলে গেল না। বসলো চেয়ারে, হাসি ঠাট্টার পাঠ চোকালো। যখন নায়াম ব্যস্ত ভঙ্গিতে চোখ মুখে অবিশ্বাসের একরাশ ছাপ নিয়ে কারো সাথে ফোনে কথা বলে এসে বসলো আবার। নিয়াজ কাঁধে হাত রাখলো। কি হয়েছে? কে কল করেছিল? তেমন কেউ না। হ্যাঁ রে ঈশান, রুষার কল করেছিল তোকে। ঈশান দুদিকে মাথা নাড়ল, তার মানে করেনি। নায়াম চায়ে চুমুক দিল, উদাস গলায় বলল, তাহলে করবে হয়তো। সবাই মুখের দিকে তাকালো নাইমের। এটা কেন মনে হচ্ছে তোর? সাজিদের কথায় নির্বিকার চোখে তাকালো নাইম। জানি না। বাকিরা কিছু টের পেলেও হয়তো কথা বাড়ালো না আর। তবে অনিমায় আবারও কাঁধে হাত রাখলো ঈশানের। দেখ ঈশান, রুষার বিয়েটা কিন্তু পাস্ট। কিছু বিষয় আছে তুই হয়তো জানতে ইন্টারেস্ট নোস, তাই আমরাও জানাতে চাই না। ইভেন তুই জানতে চাইলেও বলবো দরকার নেই। কি বলতে চাচ্ছিস
বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। অনিমা কিয়ৎ পরিমাণ চুপ থাকলো, চোখে এদিক সেদিক সবার দিকে তাকালো। সবাই অনেকটা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছু একটা আছে যেটা সবাই জানে, ঈশান জানে না শুধু, ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পারছে। তেমন কিছু নয়, শুধু বলবো সামনে যা হবে সেদিকেই থাকবি, কেমন? পিছনে ফিরতে চাবি না কিন্তু। ঈশান হাসলো আর সে ভঙ্গিতে হেলান দিল। ঈশান, আরশাদ কখনো অতীত নিয়ে মাথা ঘামায় না। তার লাইফে এমন কোনো মিস্টেক নেই যার জন্য তার পিছনে হাঁটতে হবে। ডোন্ট ওয়ারি। অনিমা মলিন হাসলো, মনের মধ্যে অন্য একটা কথাও ভেসে উঠছে। শুধু তার নয়, এখানে উপস্থিত সবারই, ঈশান বাদে। ঈশানটা বড্ড রাখি, সে জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। তাছাড়া কি দরকার খারাপ মানুষের করা খারাপ কাজের খারাপ স্মৃতি বই বেড়ানো। রুষাকে ঈশানের কাছে ঘেঁষতে দেবে না, কিছুতেই না। অনিমা দীর্ঘশ্বাস ফেলে তাকালো ঈশানের দিকে। সবার সাথে কি সুন্দর গল্প করছে ছেলেটা, বড্ড মায়া হলো তার। ঈশানটার জন্য সে আর সাজিদ আজ একসাথে, না হলে এই জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার, নিজের করে পাওয়ার ভাগ্য তার হতো না। ভাইয়ের দায়িত্ব পালন করে এসেছে আজীবন ঈশানটা, শুধু তার জন্য নয়, তাদের সবার জন্যই। তিতিরটা লক্ষ্মী একটা মেয়ে, রুষার থেকে পিছু ছাড়াতে যদি তিতিরের সাথে জোর করে হলেও দিদা ঈশানের বিয়ে দেয়, সে কোনো ক্ষতিই দেখছে না। এবং কাজটা দ্রুত করে ফেলতে হবে, কারণ বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের ছলনা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। নয়ন ভাই, নয়ন গার্ডেনে বসে অফিসের কিছু ফাইলপত্র দেখছিল। সে আর ঈশান দুজনেই ঠিক করেছে নিজেদের বিজনেসে জয়েন করবে। বাবা চাচাদের বয়স হয়েছে, তারা একা একা আর কতদিন সামলাবে সব। মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে, আর যেহেতু ঈশান নিজেই চাইছে জয়েন করতে, তার আর একা একা প্রেশার লাগবে না। দু ভাই মিলিয়ে ঠিক সামনে নেবে। মেয়েলি গলার আওয়াজে পেছন ফিরে তাকালো নয়ন। তমা দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স। নয়ন সহাস্যে ডাকলো তাকে। কিরে টমটম, এদিকে আয়। তমা গাল ফুলালো, কত সুন্দর তার নামটা। তাছাড়া আরো কত নামই তো ডাকা চাই। জান, আত্মা, কলিজা, তা নয় টমটম, এটা কেমন কথা? আমার একটা সুন্দর নাম আছে নয়ন ভাই, নাম ধরে ডাকবেন, উল্টোপাল্টা নামে ডাকবেন না প্লিজ। নয়ন হাসলো। কি জানি নাম তোর? নুসাইবা তমা। ইস, এটা কোনো নাম? এর থেকে টমটম, দেখ কি সুন্দর নাম। তোমার মুখটা পানসে করে রইল। গটগট করে সে বক্সটা বাড়িয়ে ধরলো নয়নের দিকে। নয়ন মাথা তুলে তাকালো, বাড়ানো বাড়িটা হাতে নিল। কি এটাই? খুলে দেখুন। বমটম নেই তো? এখন পালাবি না তো আবার? থাকলেও পালাতাম না। মরার শোক বুঝি? আপনার সাথে। মানে? তমাই বার মুখটা কাচুমাচু করে ফেললো। মুখ ফুসকে কিছু বলে ফেলছিল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না, মজা করলাম। খুলুন না বাটিটা, মা গাজরের হালুয়া বানিয়েছে, আপনার পছন্দ তাই পাঠিয়ে দিলেন। নয়নের চোখ চকচক করে উঠল। গাজরের হালুয়া এই বাড়িতে একমাত্র তারই পছন্দ। আর তোমার মায়ের হাতের হালুয়া জাস্ট অমৃত। সে ছোট্টবেলা থেকে নয়নের পছন্দ। আজ অব্দি যতবার সেটা বানায় তার জন্য নিয়মিত পাঠিয়ে দেয়। নয়ন মুখে তুলে নেয় এক চামচ, আবার সে চোখ বুঝে নেয়। চাচির হাতে রান্না মাশাআল্লাহ। তমা মুগ্ধ হয়ে দেখে মানুষটার খাওয়া, বসে ব্যাতের চেয়ারটাই। নয়ন এক মনে খেয়ে যাচ্ছে। তমা মাথায় হাত রেখে ঘোর লাগা চোখে দেখে যাচ্ছে। ইস, মানুষটা কবে বুঝবে তার মনের কথা। সে পুচকে কাল থেকে ঘুর ঘুর করে পেছন পেছন, একটু কি টার পায় না। লোকটা মহাবোকা। সে নাকি বোন? কে বলেছে সবাইকে বোন হতে হয়? বোনের নজরে কেন দেখতে হবে? অন্য নজরেও তো দেখা যায় নাকি? তো আমার হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। রেলিংয়ের দু হাত ভর দিয়ে বাঁকা হেসে কুটি কুটি হচ্ছে তিতির। তমা তাকাতেই হাত দিয়ে দুজনকে ইশারা করে চোখ মারল সে। তমা লজ্জায় লাল হয়ে গেল, ফট করে উঠে পড়ল। নয়ন মাথা তুলল তার দিকে। কি রে বস, বাটিটা নিয়ে যা একেবারে। আপনি খান নয়ন ভাই, আমি একটু তিতিরের কাছ থেকে ঘুরে আসি, যাওয়ার সময় নিয়ে যাব। বলে তমা আর দেরি করে না, বাড়ির ভেতরে চলে আসে। তিতিরের রুমে আসতেই তিতির তাকে দেখে খিলখিল করে হেসে ফেলে। তা ভাবি, ননদের কথা ভুলে গেলে চলবে?
তমা ছুটে এসে মুখ চেপে ধরলো তিতিরের। হাই খোদা, মেয়েটা বলে কি? বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করে সারাক্ষণ, কখন কার কানে চলে যায় আল্লাহ মালুম। সর্বনাশ হয়ে যাবে তখন। চুপ কর বোন, কেউ শুনলে কেলেঙ্কারি। তিতির হাত ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠলো বিছানায়, হাতের সাহায্যে মাইক বানানোর ভঙ্গি করে ধরলো মুখের সামনে। শোনো শোনো শোনো, এই বাড়ির ছোট বউ এই মুহূর্তে। কথাটা শেষ হতে দিল না তমা, আবারও গিয়ে টেনে ধরলো তিতিরকে। বিছানায় এক প্রকার মারামারি লেগে গেল দুজনের। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দুজনের, হাত পা ছড়িয়ে বিছানায় শুলো দুজনে। আবার ভাইয়াটাকে বলে দিবি কবে? কতদিন আর লুকিয়ে লুকিয়ে চাচির কথা বলে নিজে রেঁধে খাওয়াবি? তোর ভাইটা একদম হাদারাম, কিচ্ছু বোঝে না। খবরদার, আমার ভাইকে নিয়ে উল্টা পাল্টা বকবি না। বউ হতে চাও, আবার বিয়ের আগেই ননদের কাছে বরের নিন্দা করো, এটা তো ঠিক নয়। তিতিরের কপট হুমকিতে তমাও হেসে ফেলল। আর কতদিন এমন করে থাকবো বলতো ননদিনী? যতদিন তুমি মুখ ফুটিয়ে ভালোবাসি না বলো। মাগরিবের রক্ত শেষ হয়েছে, আশপাশে ঘোর অন্ধকার। মফস্বলে এ সময় থেকে পথ ঘাটে মানুষের চলাচল ধীরে ধীরে কমতে থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। দু একটা সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে, বা কখনো 2-4 জন মানুষ বাজার ঘাট করে গল্প করতে করতে ফিরছে। তবে সব থেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা আপাতত ঝিঝি পোকার ডাক। বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, সামনে রমজান। দেওয়ান বাড়িতেও একই রকম পিনপত নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। সবাই এখন চন্দ্রা দেওয়ানের ঘরে জড়ো হয়েছে। বাড়ির কেউ বাদ নেই, শুধু ঈশান আর নয়ন ছাড়া। ওদের আসার অপেক্ষায় করছেন বোধহয় বৃদ্ধা। কেন ডাকা হয়েছে সে কারণ অজানা সবার কাছে, জরুরি তলব করা হয়েছে। সবাই জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকাচ্ছে একে অপরের দিকে। তবে এর মধ্যে 2জন মানুষ নির্বিকার বসে আছে। তারা বোধ হয় আন্দাজ করতে পারছেন, বোধ হয় নয়, সত্যি জানেন ওনারা। বাকি সবাইকে ডাকার আগে ওনাদের 2জনকেই বেশ কয়েকবারই ডাকা হয়েছে এ ঘরে। তারা হলো রাইসুল দেওয়ান ও সুমি দেওয়ান। তবে তাদের মা এত তাড়াহুড়ো করে কেন সবটা করতে চাইছেন সেটা তারা এখনো জানেন না। গতকাল অব্দিও কথা হয়েছিল তিতির ঈশানকে আরো কয়েকদিন সময় দেওয়া হবে, কিন্তু আজ হঠাৎ বিকেলে ডেকে তিনি জানালেন যা হওয়ার এ সপ্তাহেই হবে। দ্বিমত তারা মুঠো করেনি। শুভ কাজ পরে করে ক্ষতি বই লাভ নেই, কিন্তু তবু মনের ভিতর প্রশ্ন থেকে যায়। নিশি নুরি তিতির বরাবরের মতোই একসাথে বসে আছে, নিচু গলায় আলোচনা করছে দিদা কেন ডাকতে পারে। ঘরের এক কোনায় সোফায় বসে রিশা রোশনি রাফি খেলছে। চন্দ্রা দেওয়ানের বাকি 3 পুত্রবধূ তারা বসে আছে শাশুড়ির পাশে। চন্দ্রা দেওয়ান পরখ করলেন একবার সকলকে। তিতিরকে দেখলেন, কি সুন্দর হেসে খেলে কথা বলছে বোনদের সাথে, কি মায়া মুখটা জুড়ে। তার দাদু ভাইটা এই পুতুলকে ভালো রাখবে তো? চোখ ছলছল করে উঠল তার। ঈশান এখনো আসেনি, নয়নও আসেনি। চন্দ্র দেওয়ান হেলান দিয়ে চোখ বুজে রইলেন। এত তাড়াহুড়ো সে করতে চায়নি। একে তো দুজনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে, জানানোর পর না জানি কিভাবে নেবে দুজনেই। তার উপর এত চটজলদি, কিন্তু উপায় নেই তার কোনো। ডাইনির নজর পড়েছে যে তার নাতিটার উপর। দিদা আসবো? আয় বোনো আয়। অনিমা আর ঋতু ভেতরে ঢুকলো। চন্দ্র দেওয়ান হাত দিয়ে ইশারা করে কাছে এগিয়ে আসতে বললেন। অনি আর ঋতু বসলো পাশে গিয়ে। কেমন আছো দিদা? ভালো, তোরা? দুজনেই মাথা নাড়লো। ভালো আছি। তা স্বামী কই তোদের? অনিমা বাইরে ইশারা করে দেখালো। বড় আঙ্কেলের সাথে কথা বলছে। ঋতু প্রতিবাদ করে উঠল। তোদের বলবে কেন? আমার কি স্বামী আছে নাকি? একটা দেখে শুনে স্বামী এনে দিলেও তো পারো। চন্দ্র দেওয়ান হাসলেন, এক হাতে জড়িয়ে নিলেন। ঈশানার তিতিরের বিয়েটা হতে দে, তোকেও একটা লাল টুকটুকে বর এনে দেবো। হাসলো ঋতু। অনিমা এবার মুখ গম্ভীর করে এগিয়ে বসলো খানিকটা। দিদা কিছু কথা বলার ছিল তোমাকে। বল না, কি বলবি বল। দিদা, ঈশান আর তিতিরের বিয়েটা আমার মনে হয় দ্রুত দেওয়া ভালো। চন্দ্র দেওয়ান কপাল কুঁচকে তাকালো অনিমার দিকে। কেন রে বোনো, কি হয়েছে? দিদা, রুষা। মা, ঈশান এসে গেছে। ছোট ছেলের গলার আওয়াজে বর্তমানে ফিরে এলেন চন্দ্র দেওয়ান। নাতিকে বসতে বললেন হাতের ইশারায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লেন একবার। অনিমাদের বলা কথা মন পড়তেই গা ঘিন ঘিন করে উঠল তার। তিনি সবটা জানিয়েছেন ঈশানের বাবা মাকে। এরপর আর দেরি করার মানেই হয় না বিয়েটাতে। যত দেরি তত সর্বনাশ। ঈশান বসলো।
জানালো অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাড়ির কেউ না থাকলেই নয়। নয়ন আসতে পারেনি, তাই চন্দ্রদেওয়ান সোজা হয়ে বসতে চাইলেন। রাহেলা তাকে বসে দিলেন ভালো করে। এক নজর তাকলেন সবার দিকে। সবাই আগ্রহ নিয়েই তাকিয়ে আছে তার দিকে। চন্দ্রদেওয়ান ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছুটি কতদিন তোমার? ঈশান একবার বাবার মুখের দিকে তাকালো, স্বাভাবিক গলায় বলল, দিদা, আমি ঠিক করেছি আমি বাড়ির বিজনেসে জয়েন করব। ঘরের মধ্যে সবাই চমকে উঠল। চন্দ্রদেওয়ান দারুণ খুশি হলেন, প্রকাশ করলেন না যদিও। চাকরিটার জন্য এত হাঙ্গামা করলে, বাপ চাচাদের সাথে সাপোর্ট করলাম আমি তখন, আজ কেন আবার? ঈশান কথা শেষ করতে দিল না। করেছি চাকরি, যা করার। আমার মনে হলো নিজেদের এত বড় বিজনেস, সেটা সামলানোর জন্য আমার থাকা উচিত। তাছাড়া বাবা চাচুদের বয়স হচ্ছে। পরবর্তী বলতে আমি আর নয়ন দুজনে যদি এখন হাল না ধরি তাহলে কেমন হবে? আর রাফি ছোট, ওর দায়িত্ব নিতে আরো বহু বছর। পরিবার আগে আমার কাছে। রাইসুল দেওয়ান সহ সবার চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা গলা পরিষ্কার করলো, বেশ, যা ভালো মনে করো তোমরা, আমরা পাশে আছি সব সময়। থ্যাংক ইউ দিদা। এখন শোনো, আমি যেটা বলার জন্য ডেকেছি, সকলের নিশ্চয়ই মনের ভেতর নানান প্রশ্ন জাগছে তোমাদের, আমি সবই পরিষ্কার করব। তার আগে ঈশান, তোকে বলছি, আজকে কথাটা তোকে নিয়ে। আদেশ, অনুরোধ, জোর জবরদস্তি, যা ইচ্ছা নাম দিতে পারো এটার, তবে আমি আশা রাখবো আমার কথা রাখো তুমি। সকলে অবাক চোখে তাকিয়ে আছে। ওনাকে কখনো এভাবে কঠিন গলায় কথা বলতে দেখেছেন কি কেউ? না, হয়তো আজকাল কি একটা হয়েছে। বেশ কিছুদিন হলো সবারই নজর এসেছে সবটা। ঈশান মাথা নাড়ল। বলো, রাখার চেষ্টা করব। বৃদ্ধা দম নিলেন খানিকক্ষণ। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে হাতে নিলেন স্বামী আর ছেলে মেয়ের সহ তাদের বহু পুরনো একটা ছবি। হাত বোলালেন সেখানটায়। চোখ থেকে টপটপ করে পানি পড়ল দুফোঁটা। মুখ তুললেন না তিনি। ছবিটার দিকে অনিমেষ তাকিয়ে রইলেন। কান্না ভেজা নরম গলায় বললেন, তোমাদের দাদুর সাথে আমার প্রেমের বিয়ে ছিল। সে যুগে প্রেমের বিয়ে বোঝো? তোমার দাদুর জন্ম ভারতে, দেশভাগ হয়ে তাদের ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানে। আমি পূর্ব পাকিস্তানের মেয়ে। বাবার সাথে তার পরিচয় ছিল, আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। একসময় ভালোবাসা হয়, বাবা রাজি হয় না। ততদিনে আমার টানে উনি সবে ছেড়ে চলে আসেন। নিজের সব ভাসিয়ে দিয়ে আমাকে নিয়ে সংসার সাজায়। এই জীবনে আমার জন্য উনি সব করেছেন, সব দিয়েছেন, বিনিময়ে আমার থেকে কিচ্ছু নেননি। আমারও দেওয়ার কিছু ছিল না হয়তো। একে একে তোমার বাপ চাচারা পৃথিবীতে আসলেন। তারপর আমার 8 ছেলে সন্তান হলো। যদিও ওরা 3 জন ছাড়া বাকি সবাই সেই সময় কলেরায় মারা যায়। তোমার দাদু আমার কাছে জীবনের প্রথম একটা বায়না করে বসলেন, তার কন্যা সন্তান চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। বহু বছর পর আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন। তোমাদের ফুপুকে দিলেন তিনি। তোমার বাপ চাচা, তোমার দাদু, সবার নয়নের মনে ছিল তনয়া। পারত না শুধু মাথায় করে নাচতে। তোমাদের মায়েরা এলো, তারাও ননদ মনে করতো না কখনো, বোনের চোখে দেখতো। আর বড় বৌমা তো সই ছিল। ভাবিরা তাকে আদরে আহ্লাদে মাথায় করে রাখতো। আল্লাহ সেই প্রিয় জিনিস কেড়ে নিয়ে তোমার দাদু আর আমাকে বোধহয় সব থেকে বড় শাস্তি দিলেন। কিসের শাস্তি জানি না। তোমার দাদু শয্যাশায়ী হলেন মেয়ের শোকে। বচন না ঘুরতে আমাকে ছেড়ে পাড়ি জমালেন মেয়ের কাছে। আমাকে একা রেখে গেলেন। না, একা নাই, তোমরা আছো। তবুও মানুষের শূন্যতা পূরণ হয় না কখনো। আমি চলে যেতে চাইনি এত কষ্টের পরেও, কারণ আমার মেয়ের একটা আমানতে দিয়ে গিয়েছিল আমাদের। সবাই যদি ওকে ছেড়েই চলে যায় কেমন হবে? আমার বৌমারা মায়ের দায়িত্ব পালন করেছে। কখনো পরিচয় দিত না তারা তার মামি, মায়ের আদরে রাখত। আমি কৃতজ্ঞ সবার কাছে। চন্দ্রদেওয়ান থামল। সবার চোখ টলমল করছে। বৌমারা কাঁদছেন, তিতির নিজেও কাঁদছে। মাথা নিচু করে আছে, নুরে জড়িয়ে ধরে আছে তাকে। এত কথা বলার কারণ খুঁজছো তাই না? কারণ আছে, অবশ্যই আছে। তিতিরকে আমরা সবাই ভালোবাসি। হয়তো অন্য ভাই বোনদের থেকে ওকে সবাই একটু বেশি আদরে রাখতে চায়। এটা অস্বাভাবিক নয়। তোমরা ওকে আগলে দেখেছো বোন হিসেবে সব সময়। আমি বাঁচবো কতদিন জানি না, তবে ওকে আমি আমার চোখের আড়াল করতে চাই না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, আড়াল হতেই হয়, দূরে যেতে হয়। এসব নিয়ে অনেক ভেবেছি।
হতাশ লাগতো। মনে মনে একদিন হুট করে অন্য একটা ভাবনা আসতে লাগলো। একা একাই রাখতাম ভাবনাটা ভাবা উচিত কিনা এটা নিশ্চিত ছিলাম না। আল্লাহ জানি না কি চাই, তবে আমি অন্য কিছু পেলাম একদিন। তোমাদের দাদু আমাকে তার মনের একটা কথা বলেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ একই চিন্তা আমার মাথায়। আরও অবাক হলাম কবে যেন, এত বছর পরে সেদিন তোমার ফুপির একটা ডায়েরি পেলাম আমি। আশ্চর্যজনকভাবে তারও এটাই ইচ্ছা ছিল। শুধু ইচ্ছা নয়, তার এই জীবনদশায় করা শেষ ইচ্ছা বলতে পারো। তারপর আমি আর কিছু ভাবতে পারিনি। আমার কারোর মতামত নিতে ইচ্ছা হয়নি। আবারও থামলেন তিনি। এবার দৃষ্টি ফেরালেন সোজা ঈশানের দিকে। ঈশান স্বাভাবিকভাবেই বসে শুনছিল সবটা। আমার কথাটা তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমারও শেষ ইচ্ছা। আমি চাই ঈশান দাদুভাই, তুমি তুমি তিতিরকে বিয়ে করো। ঘরের মধ্যেও বজ্রপাত হলো যেন। হতবাক হয়ে গেল সকলে। হা হয়ে গেছেন সবাই। সবার আগে লাফিয়ে উঠল রাফি। আনন্দে চিৎকার করে উঠল। হাততালি দিয়ে দাঁড়িয়ে গেল সোফার উপরে। তিতির আপু বউ হবে? বড় ভাইয়ার বউ হবে? রেশা রোশনিও যোগ দিল তাতে। তারাও একসরে হাততালি দিতে লাগলো। ছোট গিন্নি রিনা দেওয়ানে এগিয়ে গিয়ে মুখ চেপে তপ্ত চোখে থামতে বললেন তাদের। থামলো তিনজনই। তবে ঈশান ছিটকে উঠে গেল। অসম্ভব, অসম্ভব দিদা। আই কান্ট, জাস্ট কান্ট। চন্দ্র দেওয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। সে হয়তো জানতো ঈশান এমন রিয়াকশনই দেবে। বসো ঈশান, শান্ত হও। ঈশান বসলো না, উল্টো চোখ মুখ আরো কঠিন করে ফেলল। নো ওয়ে দিদা, আমি বললাম তো এই বিয়ে করা সম্ভব নয় আমার। এটা পসিবল নয়। বসতে বলেছি তোমাকে। আর রাইসুল দেওয়ান উঠে দাঁড়ালো, ছেলের দিকে তাকালো, কঠিন গলায় আদেশ দিল। তোমাদের দিদার শরীর ভালো না, মনে নেই ডাক্তার কি বলেছেন? ওনাকে টেনশন না দিলে বসো, শান্ত হও, শোনো বাকি কথাটা। ঈশান বসলো, কথা বলল না কোনো। ঘরের মধ্যে পিনপত নীরবতা। সবাই হতবুদ্ধি হয়ে বসে আছে। কেন করবে না জানতে পারি? ঈশান তাকালো একবার তিতিরের দিকে। মনে পড়ে গেল আজকের জানা অনেক কিছু। ঘৃণার ছাপ ফুটে উঠল চোখ মুখে। তিতির নিজেও বুঝতে পারছে না কিছু। হাত পা অবশ হয়ে গেছে তার। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঈশান কঠিন গলায় বলল, এটা সম্ভব নয় দিদা। এটাই তো জানতে চাচ্ছি, কেন সম্ভব নয়? শুনতে ভালো নাও লাগতে পারে, আমি সেসব তুলব না। আর তাছাড়া আমি ওকে ওই নজরে দেখিনি কখনো। বোন হয় আমার। তাছাড়া বয়সের ডিফারেন্ট, আরও অনেক কারণ দিদা। এগুলো কোনো অজুহাত হতে পারে না। কখনো দেখনি, এখন দেখবে। ভাই বোনের মতো কখনো মিশেছ বলে তো আমার চোখে পড়েনি। আর রইল বাকি 8 বছরের বেশি পার্থক্য মনে হয় না আমার। আরও অন্য কোনো কারণ থাকলে বলতে পারো। আমি বলতে বাধ্য নই। তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। সরি দিদা। বাধ্য নও মানে? কত বড় লায়ক হয়ে গেছে তুমি, কথা মানবে না, কারণ জানাবে না, আজীবন নিজের মর্জি মতো চলবে, উল্টাপাল্টা মেয়ে পছন্দ করে ঘরে আনার ধান্দায় থাকবে। রাইসুল দেওয়ান তেড়ে আসলেন ছেলের দিকে। ঈশান নিজেও একই দৃষ্টিতে চোখে চোখ মেলালো বাবার সাথে। নিজের মর্জি? কোনটা মানেনি তোমাদের কথা? এখন কাকে বিয়ে করব সেটাও তোমাদের কথাই করতে হবে? দিদা রীতিমতো চাপিয়ে দিচ্ছে তার মতামত। পাগলের মতো কথাবার্তা সব। এসব বোঝা নিজেরা বই বেরিয়েছ বলে আমাকেও বইতে হবে? আমার ঘাড়ে চাপিয়ে দেবে এখন? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ঈশান। চন্দ্র দেওয়ান আহত দৃষ্টিতে তাকালো। তিতির অপমানে লাল হয়ে গেছে মুখ। রাইসুল সাহেব মেজাজ হারালেন, থাপড় মারতে হাত তুললেন ছেলের দিকে। রাহিয়ান দেওয়ান থামিয়ে দিল ভাইকে। দুনিয়া কতটুকু দেখছো তুমি? তিতিরের মতো মেয়ে দুনিয়ায় কয়টা পাবে তুমি? কার জন্য ওকে মানতে তোমার সমস্যা? হোক ও লাখে একটা, আমার দ্বারা ওকে বিয়ে সম্ভব নয় বাবা। আই রিপিট। ওকে, তোমার মানতে কষ্ট তো হবেই। ওর মতো মেয়ে তুমি পছন্দ করবে না তো তোমার রুচি তো। বড় খোকা থাম। মায়ের ধমকে ছেলের দিকে তোলা হাত নিয়ে থেমে গেলেন রাইসুল সাহেব। রাগে বাপ ছেলের মুখ লাল হয়ে গেছে। দুবাই থামালো বড় ভাইকে। সরিয়ে নিয়ে গেল। সুমি দেওয়ান স্বামী আর ছেলের এই রণমূর্তি দেখে ফুপিয়ে কাঁদছেন। তিতির থম মেরে তাকিয়ে আছে সেদিকে। টপটপ করে দুফোঁটা পানি পড়লো চোখ থেকে।
তাকে কেন্দ্র করে যে এত অশান্তি হচ্ছে বুঝতে পারলো স্পষ্ট। একবার তাকালো চন্দ্র দেওয়ানের দিকে, আবার ঈশানের দিকে। নিজের উপর রাগ হলো তার খুব। রবটের মতো বসে রইল। চন্দ্র দেওয়ান ডাকলো ঈশানকে। বসো ঈশান, উগ্রতা আমার পছন্দ নয়। ঈশানকে টেনে এনে বসালো রাহিয়ান দেওয়ান। রাগ তার কমেনি, দৃষ্টি তুলছে না। আমি বুঝিনি তোমরা বাপ ছেলে আমার কথা এভাবে। যাকে আমি জোর জবরদস্তি করবো না ঈশান, আদেশে করতেই চেয়েছিলাম তোমাকে। তবে কেন যেন এখন মনে হচ্ছে সবাইকে আদেশ করা যায় না, সেটার জন্য সেই জোরটুকু থাকা দরকার। আমার তো আর নেই, তোমরা বড় হয়েছো, আমি বুড়ো হয়েছি। প্রাণটা যায় যায় করে, আজ আছি কাল নেই। জীবনটা তোমাদের, সত্যিই তাই। বুড়ো মানুষের পাগলের প্রলাপে তোমাদের জীবন চলবে কেন? আর রইল বাকি মৃত মানুষের আবদার, জ্যান্ত থাকতেই। বাদ দাও, ক্ষমা করো ঈশান। বড় কাকা তুইও। আমার এভাবে তোদের ওপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। চন্দ্র দেওয়ানের কথায় চোখ ছলছল করে উঠল সবার। কথায় অভিমানের তীব্রতা স্পষ্ট। ঈশানের থেকে এমন ব্যবহার আশা করেনি বৃদ্ধা। দুঃখ পেয়েছেন খুব। ঈশানের রাগ হচ্ছে খুব নিজের উপর। দিদার সাথে এভাবে কথা সে কি করে বলতে পারলো? মা, আপনি? না বড় বৌমা, কিছু বলার দরকার নেই। আমি বুঝতে পেরেছি। তোমার ছেলেকে বলো এসব নিয়ে না ভাবতে। আমি আর এসব তুলব না। মুখ তুলে তাকালো তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। পুতুল, এইদিকে আয়। তিতিরকে নড়ে ধরে নিয়ে এগিয়ে গেল তার কাছে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না, আমি আছি সবসময়, বুঝলি? ঈশান উঠে দাঁড়ালো। ঝড়ের গতিতে বেড়ে গেল ঘর থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। তোমরাও যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। মা, হাত তুলে ছেলেকে থামিয়ে দিলেন তিনি। কিছু হয়নি, যা ঘরে যা। এই নিয়ে ওর সামনে আর কথা বলার দরকার নেই। তিতিরের ছুতনি ধরে মুখ উচ্চালেন তিনি। আমি বেঁচে থাকাকালীন তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি। তুই বোঝানোস আর হবিও না, বুঝলি? যা ঘরে যা। তিতির সাথে সাথে চলে গেল ঘর থেকে। থাকতে ইচ্ছে হচ্ছে না তার। কখনো এভাবে অপমানিত হতে হয়নি তাকে। এ যাবৎকাল নিজেকে এবারের মেয়েই মেনে এসেছে সে। হুট করেই বোঝার শব্দটা কানে লাগলো খুব। ভেবে দেখতে গেলে সত্যি তো তাই। বাবা মার মতো আর বাবা মা এক হলো নাকি? আদরে কমতি রাখেনি, কিন্তু দিন শেষে এবারের আসল মালিক ঠিকই শুনিয়ে দিল বোঝা। বাপ মা না থাকলে তারা বোঝাই হয়। নিশি নুরেই পেছন পেছন আসলো তিতিরের। তিতির স্বাভাবিকভাবেই ঢুকলো নিজের ঘরে। আমাকে একা থাকতে দাও আপু, আমি আসছি একটু পর। বলে দরজা বন্ধ করে দিল সে। নিশি নুরে নিজেদের ভেজা চোখ মুছল। ভাইয়ের এমন রাগার কারণ বুঝলো না তারা। একে একে সবাইকে বের হয়ে যেতে পারলেন নিজের ঘর থেকে। ব্যথা পায়ে উঠে দরজা লাগিয়ে এসে বসলেন বিছানায়। তারই ভুল। তিতিরটাকে আজ কতগুলো কথা শুনতে হলো আজকে। কত বড় মুখ করে মেয়েকে কথা দিয়েছিল সে কখনো কাঁদতে দেবে না, অথচ তার করা ভুল সিদ্ধান্তে পরিবারের সবার মন মেজাজ নষ্ট হয়ে গেল। বাপ ছেলের পুরনো মান অভিমান আবারও জেগে উঠবে। গায়ে এলিয়ে শুলো বিছানায়। বুকের ব্যথাটা বাড়ছে হঠাৎই। ঈশান বেরিয়ে এসেছে বাড়ি থেকে বাইক নিয়ে। নিয়াজের বাড়ি যাবে। মেজাজ তুঙ্গে। তিতির রাগ খাটালো দিদার উপর। তার উপর কি সব উল্টাপাল্টা বলল। এ জীবনে কখনো দিদার কথার অবাধ্য হয়নি সে, আর না তো বেয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি, সেটিও তার মা আর দিদাই। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে, প্রতি ঘরে ঘরে চলে। তবে মা আর দাদি হলো তাদের সব সময় ঢাল হয়ে দাঁড়ানো মানুষ। ঈশানকে বাইক থেকে নামতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিয়াজ। গাড়ি থচ্ছিল সে, হাত মুছে এগিয়ে এলো। কি ব্যাপার দেওয়ান সাহেব, গরিবের ঘরে আপনার পা পড়লো, কাহিনী কি? চোখ রাঙালো ঈশান। নিয়াজ চুপ হয়ে গেল। ঈশানের এই দৃষ্টি অচেনা, রেগে আছে বোঝাই যাচ্ছে। আয় আয় ভিতরে আয়, মজা করছি। ঈশান ভেতরে গেল। সুজা নিয়াজের রুমে গিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। মা বাবা নেই, বড় মামা হাসপাতালে ভর্তি, ঢাকা গেছে। ঈশান বলল না কিছু, চোখ বুজে হেলান দিয়ে রইল। নিয়াজ বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। ঝটপট মেসেজ দিল গ্রুপে, আসতে বলল বাকিদের। অনিমারা সকলে 8 ঘন্টার মধ্যে এসে পৌঁছলো নিয়াজের বাড়িতে। এই 8 ঘন্টায় ঈশান একই রকম ভাবে চোখ বন্ধ করে আছে, একটা কথাও বলেনি। নিয়াজও খোঁচায়নি তাকে।
অনিমা, সাজিদ, নাইম ঢুকলো ঘরে। ভ্রু তুলে জিজ্ঞাসা করলো নিয়াজকে। নিয়াজ ইশারায় জানালো বুঝতে পারছে না কিছু, জানে না কি হয়েছে। অনিমারা অবশ্য জানে সব। নিয়াজের মেসেজে আন্দাজ করেছিল। নিশিকে কল দিয়ে জেনে নিয়েছে বাকিটা। সাজিদ এগিয়ে এসে বসলো ঈশানের পাশের চেয়ারে, কাঁধে হাত রাখলো। চোখ মিলল ঈশান। সব কটাকে দেখে কপালে ভাঁজ পড়লো তার। তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। দু হাত উপরে আসামির মতো তুলে সাফাই দিল নিয়াজ। আমি আসতে বলিনি, বিশ্বাস কর, ওরা একাই এসেছে। কি সমস্যা তোর ঈশান? আমরা জানি সবটা। সাজিদের দিকে তাকালো না ঈশান, নির্বিকার শুনিয়ে তাকিয়ে রইল। কি জানিস? কিচ্ছু হয়নি। মানছি রাগ বেশি তোর, তাই বলে একটু কন্ট্রোল করবি না? হোয়াট ননসেন্স! তোরা কোথা থেকে শুনলি? আমার পেছনে লেগেছিস কেন তোরা সব? তিতিরের কি সমস্যা? এত মিষ্টি একটা মেয়ে, ওকে বিয়েতে প্রবলেম কি তোর? উঠে দাঁড়ালো ঈশান, পাখিতে হাত গুছলো, বাঁকা গলায় বলল, বাড়ির মেয়ে, ঘরের কথা বাইরে বললে বদনাম হয়, নাই বা শুনলি? আর বললি না মিষ্টি মেয়ে, ওটাই সমস্যা। মিষ্টি জিনিসে পিঁপড়া মাছি বেশি থাকে। অবাক চোখে তাকালো সবাই একে অপরের দিকে। এ ছেলে বলে কি? সুন্দর মেয়ে সবাই চায়। সুন্দর চায়, তার থেকেও বেশি যেটা চায় সেটা নারীর ভালো চরিত্র। কি যা তা বলছিস ঈশান? তিতির ভালো একটা মেয়ে, তোর কোনো ভুল ধারণা হচ্ছে। ক্লিয়ার কর সবটা। এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। না চাইলেও বলতে হবে ঈশান। আমি নিজেই ক্রাইম বেঞ্চের আছি, মানুষ চিনি আমি। তিতিরের খোঁজ করেছি আমি, নিয়েছি আমি। তাছাড়া ও তোর বাড়ির মেয়ে, ওর সম্পর্কে তোর এমন নেগেটিভ ধারণা হওয়ার কারণ কি? ঈশান ঘুরে তাকালো সাজিদের দিকে। ওর খবর তুই নিয়েছিস কেন? সাজিদ তাকালো একবার অনিমার দিকে। অনিমা মুখ খুললো এবার। তোর সাথে বিয়ের কথা হওয়ার আগে প্রথম দিন ট্রেনে দেখেই আমার ভাইয়ের জন্য কে পছন্দ হয়েছিল আমার। খোঁজ নিয়ে জানতে পারি আমার খালা যে খালে থাকে, তিতিরও সেই এলাকাতেই থাকে। বিয়ের বিষয় আগে খোঁজ খবর নিতে হয়। বয়স অল্প, ওর কাউকে পছন্দ আছে কিনা জানা জরুরি। তোকে বললেও তুই তো পাত্তা দিতি না, তাই আমরাই পরে অবশ্য যখন দিদার থেকে তোর সাথে দিদা যখন বলল, তাই আমি আর আমার খালাকে জানাইনি। ঈশান তার ছেলের হাসি হাসলো, বললো না কিছু, বসলো আবার চেয়ারে। তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু না। জাস্ট স্টপ ইট ফর নাও। বাকিরা চুপ করলো ঠিকই, কিন্তু চিন্তার ভাঁজ গেল না কারোর চোখ মুখ থেকে। একে অপরের দিকে তাকাতেই নিজেদের মনের কথা টের পেল বোধ হয় তারা। আপাতত ঈশানকে শান্ত হওয়ার জন্য ছেড়ে দিল তারা। তিথির বালিশে মুখ গুজে শুয়ে আছে। নানু অপুর ঘর থেকে আসার পর থেকে এভাবে শুয়ে আছে। বালিশ ভিজে উঠেছে চোখের পানিতে। না চাইতেও সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঈশানের বলা কথাগুলো কানে ভাসছে। ঈশান ভাই সত্যি এটা ভাবে, সে বোঝা কই, আগে তো কখনো বুঝতে দেয়নি। তাহলে কি বাড়ির সকালেও তাকে তাই ভাবে? মুখ ফুটে বলেনি শুধু, কোনো একদিন বাড়ির সবাইও তাকে এভাবে বলবে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে খুব। এত কষ্ট হওয়ার কারণটাও সে টের পাচ্ছে হালকা হালকা। কথাটা ঈশান ভাই বলেছে বলে তিতির ফুপিয়ে উঠল। ঈশানের প্রতি তার অন্যরকম অনুভূতির হদিশ পেয়েছে সে। তার অবচেতন মন বারবার প্রকাশ করেছে সেটা। মস্তিষ্কও আজকাল তাই বলছে। ঈশানের প্রতি সে দুর্বল হয়ে গেছে, না চাইতেও হয়ে গেছে। কিন্তু ঈশান ভাই, সে তো তাকে পছন্দই করে না, একদমই করে না। করলে আজ এভাবে রিয়েক্ট করতো। কিচ্ছু ভালো লাগছে না তার। আর রাহাত ভাইকে দেওয়া কথা তার বুকের ভেতরটাই সূচের মতো খোঁজাচ্ছে আরো। রাহাত ভাইকে সে বড় মুখ করে কথা দিয়ে এসেছিল। তখন তো রাহাত ভাইয়ের প্রতিও তার ফিলিংস না থাকলেও আর কারো প্রতিও ছিল না। এখানে এসে ঈশান ভাইয়ের উপর সে ভাবতে পারছে না কিছু। তার উপর যখন বুঝতে পারলো ঈশানের দিক থেকে অনীহাটা, তখন থেকে বোধহয় অপরাধবোধটা বেশি হচ্ছে। সে আর পর না পারবে রাহাত ভাইয়ের সাথে থাকতে। আর এমন চলতে থাকলে না সে ঈশানের সাথে ভালো থাকবে,
একজন তাকে চাই, অথচ তিতির তো তাকে চায় না। ভালোই বাসেনি, যা ছিল তার সম্মান। আর একজনকে সে চাই, যে কিনা তাকে চায় না। ভালোবাসা তো দূর, হয়তো সে নজরে কখনো দেখেইনি। তার জন্য পরিবারে এত অশান্তি। কি করা উচিত তার? দরজায় কর্নারের শব্দ হলো। নিশি বা নুরি এসেছে। এর আগেও বেশ কয়েকবার এসে ডেকে গেছে, পরে খুলছে বলে কাটিয়ে দিয়েছে বারবার। এবারেও ওদেরই আশা করেছে সে, তাই গলা হালকা উঁচে বলল, একটু পর আসছি বড় বউ। নিশি না, আমি। দরজা খোল মা। রাহেলা দেওয়ানির গলা। এ ডাক সে এড়িয়ে যেতে পারবে না। উঠে বসলো বিছানায়, আয়নার সামনে গিয়ে চোখ মুখ মুছে নিল। স্বাভাবিক হয়ে দরজা খুলল। বড় মামি দাঁড়িয়ে আছে। এসো বড় মামনি। রাহেলা দেওয়ান ভিতরে ঢুকলো। দরজা আটকে তিতিরের হাত টেনে এনে বসালো বিছানায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। কাঁদছিস কেন বোকা মেয়ে? তিতির মাথা নিচু করে ফেললো। কাঁদছিলাম না তো। রাহেলা দেওয়ান মলিন হাসলেন। মেয়েকে টেনে নিয়ে বুকের সাথে চেপে রাখলেন। কপালের উপর থেকে আলতো হাতে চুলগুলো গুছিয়ে পেছনে দিলেন। চুমু খেলেন সেখানটায়। মৃদু গলায় বললেন, তোর মা যখন মারা যায়, তোর তখন 2 বছর পূর্ণ হয়েছে। সেদিন কোলে করে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। আমি তোর বাকি মামিরা ছোট্ট পুতুলের মতো আগলে রেখেছি সব সময়। 1 মিনিট চোখের আড়াল করিনি। তোর কখন কি চাই, কি ভালো লাগে, কিসে খারাপ লাগে, সব বুঝি আমরা। আমার কাছে লুকোচ্ছিস কেন? পেটে ধরিনি, কিন্তু 18 বছর বুকে আগলে মানুষ করেছি। এই বুকের ভেতরটাই জানান দেয় আগলে রাখা আমার পাখিটার মনের খবর। তিতির এবার আর নিজেকে সংযত করতে পারল না, কান্না আটকাতে পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল বড় মামনির কোমর। বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আমি তোমাদের কাছে বোঝা মামনি। রাহেলা দাওনের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। হেমে বলে কি? কল্পনায়ও ভাবতে পারে না সে কথা, বাকিরাও না। কখনো না মা। ঈশান তো রাগের মাথায় বলেছে, ওটা ধরে থাকলে হয়? কেন বলবে এই কথা? যতই রেগে থাক না কেন, রাগের মাথায় মনের কথা সে বলে ফেলেছে। রাহেলা আবার চুমু দিলেন কপালে। না মা, তুই তো জানিস ও ছোটবেলা থেকে অমন। ওর ওপর কেউ কোনো মত চাপিয়ে দিলে সেটাতে ওভাবে রিয়াক্ট করে, উল্টো পাল্টা বলে। তোর মামা তো ওর বাপ, তার সাথে কিভাবে রাগ করে দেখিসনি? তিতিরের কান্না কমলো খানিকটা, নাক টানলো বারবার। এবার বলতো মা, শুধু কি ওই কথায় মন খারাপ, নাকি তোর নানু আপু যেটা বলেছে সেটার জন্য তুই রাজি না? আমার ছেলের বউ হবি না? তিতির লজ্জা পেল একটু। বড় মামুনি তার শাশুড়ি হবে, এটা বড় মামুনি জানতে চাচ্ছে সে রাজি কিনা। মুখ আরো গুজলো রাহেলার বুকে। আর রাহেলা তেমন হাসলো। 2 হাতের আজলায় মুখটা তুললো তিতিরের। কেঁদে কেটে সাথে লজ্জায় মুখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের পানি মুছে দিলেন সযত্নে। থুতনি ধরে মুখটা তুললেন। তিতির চোখ তুলল না। কি রে, বললি না তো? ঈশানের রাগ পড়লেই ও রাজি হবে, সে আমি জানি। আমার কথা ও দিদার কথাও ফেলবে না। তখন ওর বাপ ওভাবে না বললেও তখনই রাজি হতো। তোর মামার সাথে এমনি ওর মনোমালিন্য, তার উপর ওভাবে বলেছে, তাই আরও রেগে গেছে। ওর বিষয়ে আমি দেখব, তুই তোরটা বল। তিতির কি বলবে? সত্যি এসে চাইছে বিয়েটা, সে ঈশানকে চাইছে, কিন্তু রাহাত ভাই বড় মামুনিকে বলবে সে কথা? বলা উচিত নাকি তাতে আরো সবটা হিতে বিপরীত হবে? বুঝতে পারছে না সে। বিয়েটা হয়তো হবেই, এবং সেটা ঈশানের সাথেই, এটা তার মন বলছে। মাঝখান থেকে রাহাত ভাইয়ের কথা শুনে বাড়ির সবাই আবার কি ভাববে তাকে? বাড়ির কাউকে না বলে সোজা রাহাত ভাইয়ের সাথেই কথা বললে কেমন হয়? তিতির ঈশানকে পছন্দ করে, এটা শুনলে রাহাত ভাই নিশ্চয়ই বুঝবে তাকে। মনে একজনকে রেখে আরেকজনের নামে কবুল কিভাবে পড়বে? তার চেয়ে ভালো রাহাত ভাইকে বুঝিয়ে বললে সে বুঝে যাবে বিষয়টা। তাই বড় মামুনিকেই না বলার সিদ্ধান্ত নিল সে। মাথা নাড়ল দুদিকে।
আমার সমস্যা নেই মামুনি, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু ঈশান ভাই, ওটা আমরা দেখব। আর ভাইটাই ডাকাডাকি বন্ধ কর এখন থেকে। স্বামী হবে আজ বাদে কাল, ভাই ডাকলে চলে? তিতির লজ্জায় মিয়ে গেল, ঝাপটে ধরল রাহেলা দেওয়ানকে। রাহেলা দেওয়ান হাসলেন, নিশ্চিন্ত হলেন। মুখের উপর থেকে একটা পাথর তো অন্তত নামলো। ঈশানকে সে ঠিক বুঝিয়ে ফেলবে। তিতিরকে ভালো না বাসার কোনো কারণ নেই। আজ বাসে না, কাল বাসবে। বাসতে তো ঈশান বাধ্যই। এই মেয়ের মুখ জোড়া রাজ্যের মায়া। এমন মেয়েকে ভালো না বেশি থাকা যায়? চল খাবি, চল। তিতির মাথা নাড়ল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাহেলা দেওয়ান মাথায় হাত বলিয়ে নেমে গেলেন নিচে। রাত 10টা বাজে। ঈশানটা এখনো ফেরেনি। ফোনটা বন্ধ বলছে, যদিও জানে নিয়াজের বাড়িতেই আছে। নিয়াজি জানিয়েছে অনেক আগেই। তারপরও চিন্তা হচ্ছে, একবার শাশুড়ির ঘরে যেতে হবে। উনিও দরজা আটকে বসে আছে। বাড়ির সবার সাথে সবার মান অভিমানের পালা চলছে। কে কার সাথে কত বেশি মান অভিমান করে থাকতে পারে। আর তাদের গিন্নিদের হয়েছে যত জ্বালা। সবার অভিমান ভাঙাতে ভাঙাতে জীবন শেষ। দেওয়ান বাড়ি আজ কেমন গুম ধরে আছে, যেন ঝড় বয়ে যাওয়ার প্রকৃতি যেমন গোমর ধরে নীরব হয়ে যায়, সে অবস্থায় আজকে। নয়নটা অফিস থেকে ফিরেনি বিধায় বাড়ির এত বড় খবর জানে না সে। জানার পর কেমন ভাবে নেবে বিষয়টা, এই নিয়েও চিন্তার কারণ আছে বইকি। আপাতত রাশেদ দেওয়ান আর একটা দেওয়ান এই নিয়ে চিন্তিত। এবারের কম বেশি সবাই বুঝতে পারতো তিতিরের প্রতি নয়নের আলাদা টান, আলাদা যত্ন। অভিজ্ঞ নজর এড়াতো না কারোরই। যদিও নয়ন কখনো মুখ ফুটে বলেনি, তবু অবশ্য ভুল হলেও হতে পারে তাদের চিন্তা ভাবনা। কে জানে, হয়তো বোন হিসেবে এত যত্ন করত। সেটাই যেন হয়। মনে প্রাণে সে দুয়াই করে যাচ্ছেন এখন রাশেদ আর একটা দেওয়ান। রিনা দেওয়ান ছোট ছেলে মেয়েগুলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। নেশি নুরি থম মেরে বসে আছে ঘরে। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমের সোফায় চিন্তায় মগ্ন। রাইসুল দেওয়ান নিজের ঘরের ছেলের উপর রেগে আছে, সেটা স্পষ্ট। চন্দ্র দেওয়ান দরজা আটকে বসে আছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। আর আহিয়ান সাহেব তাকালো স্ত্রীর দিকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।